সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দেয়া নির্বাচনী ইশতেহার ও ভোটারদের উদ্দেশ্যে দেয়া দলীয় প্রধানদের ভাষণ নিয়ে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গত 2 দিনে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এসব দলের দলীয় প্রধানরা। সেসব ভাষণে আগামীতে সরকার গঠন করলে তারা কি করবেন সে বিষয়গুলো তারা তুলে ধরেছেন। কেমন ছিল সেই ভাষণ, কেমন হয়েছে রাজনৈতিক দলগুলোর ইশতেহার, এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনাকে কাছে জানতে চাচ্ছি, নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আজকে সকালে, তো কাল বাদে পরশুদিন আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচনকে সামনে রেখে দলগুলো যে রাজনৈতিক জাতীয় যে গণমাধ্যম বিটিভিতে দলের প্রধানরা যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণটা সেই ভাষণের একটু বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই, কেমন লেগেছে ভাষণগুলো? যে ভাষণগুলো দিয়েছেন তিনটে ইনফ্যাক্ট রাজনৈতিক দলের নেতৃত্ব, সেখানে তো সবাই জাতির উদ্দেশ্যে জনগণকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন এবং দেশকে নিরাপদ রাখবেন কিংবা একটা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবেন কিভাবে, সেগুলোর ধারণা দিয়েছেন এবং সবাইকে তারা তাদের যে কর্মসূচি কিংবা তারা এর আগে যে নির্বাচনী ইশতেহারও দিয়েছেন সেইগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাদের যে নিজ নিজ যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো বাস্তবায়নের জন্য তারা কিন্তু জনগণের উদ্দেশ্যে ভোটারদেরকে অনুরোধ করেছেন যে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং সবাই তারা বলেছেন যে তারা বাংলাদেশকে একটা উন্নত দেশ, একটা থ্রাইভিং ইকোনমি, একটা স্টেবল কান্ট্রি, তারপরে একটা বৈষম্যহীন দেশ, এই সমস্ত তারা বেশ ভালো কথা বলেছেন, যে যেটা হওয়ার কথা, যে রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের কাছে তাদের ভোট চাওয়ার একটা এপিল তুলে ধরেছেন এবং তারা কি কি করবে সেগুলো মোটা দাগে তারা সেখানে বর্ণনা করেছেন। আমি যদি একটু জানতে চাই সেই ভাষণে তাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই বিষয়বস্তুর যদি একটু বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই, বিশেষ করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক যে পুনরুদ্ধার এবং সামনে আসলে আমাদের বিভিন্ন নীতি, সেগুলো নিয়ে আপনি আসলে কোন দলের ভাষণ বা ইশতেহারে আপনি কেমন কি দেখছেন? ইশতেহারটা তো অনেক বিস্তারিত আর ভাষণে কিছু সংক্ষেপে বলা হয়েছে। তো আমরা যদি ইশতেহারটাই দেখি, সেটারই রিফ্লেকশন বক্তৃতা এসেছে। ইশতেহারগুলি যদি দেখি, ইশতেহারের বিভিন্ন তাদের কর্মপরিকল্পনা এবং প্রতিশ্রুতি, তো সেই প্রতিশ্রুতিতে কিন্তু দুটো বড় দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে বলে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে, তারা বলেছে, যেমন আমি সামষ্টিক অর্থনীতির দিক থেকে যদি বলি, যে তারা অর্থনৈতিক কর্মকাণ্ড বেশ কিছু দিয়েছে, কর্মকাণ্ডে কিভাবে তাদের পরিকল্পনাটা, যেমন ধরেন বিএনপি বলেছে যে তারা 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিবে, এটার লক্ষ্যমাত্রা দিয়েছে। তারপরে জামায়াত বলেছে তারা 2040-এর মধ্যে বাংলাদেশকে $2 ট্রিলিয়ন একটা অর্থনীতিতে যাবে, বিএনপি যেখানে বলেছে যে $1 ট্রিলিয়ন 2034 সালের মধ্যে। সেরকম তারা যেমন পর জিডিপি অনুপাত বাড়াবে, বিএনপি বলেছে যে সেটা 2035-এর মধ্যে 15%, কিন্তু স্বল্প মেয়াদে 2% বছরে জিডিপির অনুপাতে, কর জিডিপি অনুপাত 10% মধ্যমেয়াদে, 2% আসলে স্বল্প মেয়াদে। তো এরকম তার বিপরীতে জামাত বলেছে যে তারা 2030 সালের মধ্যে $15 বিলিয়ন এফডিআই আনবে, এবং তারপরে বিএনপি বলেছে যে বর্তমানে যে এফডিআই জিডিপি 0.45%, সেটা থেকে তারা বাড়িয়ে 2035 ওই 2034 সালের ওই ফ্রেমওয়ার্কের মধ্যে তারা
এটাকে 2.5% উন্নীত করবে। সেরকম তার পাশাপাশি শিক্ষা খাতে বরাদ্দ, তারপরে স্বাস্থ্য খাতে বরাদ্দ এগুলো বলেছে। এখন আর তার বাইরেও যেমন কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেখানে যেমন বিএনপি তাদের বহুল আলোচিত এবং একটা অ্যাট্রাকটিভ কমিটমেন্ট তারা করছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রাথমিক পর্যায়ে 50 লাখ দরিদ্র পরিবারকে দেওয়া হবে, তাদেরকে 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত প্রতি মাসে দেওয়া হবে, ক্রমান্বয়ে সেটা 4 কোটি জনগণকে দেওয়া হবে। তো তারপরে কৃষকদের জন্য বলেছে যে 10,000 টাকা যাদের ঋণ আছে সেগুলো মৌকুফ করবে। তার বিপরীতে জামাতও কিছু কিছু তারা এরকম সামাজিক সুরক্ষার কথা বলেছে, কর্মসংস্থানের ব্যাপারে বলেছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো প্রতিশ্রুতি কিংবা তাদের পরিকল্পনা, সেগুলো যদি আমরা দেখি যে উচ্চ আকাঙ্ক্ষাই বলা যায়। কারণ এখন তো আমরা যে অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছি সেটা খুব একটা যে স্বস্তিকর তা না। কারণ 2024 অগাস্টে যে অর্থনীতি এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিল সেটা তো একটা, সেখানে দুর্বল একটা অর্থনৈতিক অবস্থা ছিল, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর হয়েছিল, জিডিপি প্রবৃদ্ধি নিম্ন দিকে যাচ্ছিল, মূল্যস্ফীতি উচ্চ, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিচের দিকে নামছিল। এরকম প্রতিটা অর্থনৈতিক সূচকই বেশ খারাপ অবস্থা ছিল। গত 1.5 বছরে কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে, কিন্তু আসলে বেশিরভাগই কিন্তু সমস্যা সংকুল রয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি সামান্য কমছে, কিন্তু ওইরকম হারে কমছে না, ডাবল ডিজিট থেকে এখন তো 8.6 এর কাছাকাছি রয়েছে। সুতরাং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সরকারের তো ফিসকাল স্পেস অর্থাৎ রাজস্ব আয় নাই, যেটা দিয়ে সে পরিচালন ব্যয়ের পাশাপাশি তারা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। যে কর জিডিপি হার, যেটা কিনা তারা দুটো দলই বাড়াবে বলেছে, বেশ খানিকটা বাড়াবে, কিন্তু সেটা 2025 অর্থ বছরে 6.8 হয়েছে, যেটা আগের বছরের ছিল 7.4, অর্থাৎ, এবং তার আগে আরো একটু বেশি ছিল, অর্থাৎ ক্রমান্বয়ে প্রতি বছর এটা কিন্তু কমে আসছে। এবং সরকার ব্যাংক নির্ভর একটা উন্নয়ন কিংবা কার্যক্রম চালানোর জন্য ব্যাংকমুখী হয়েছে, ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছে, বৈদেশিক ঋণও বাড়ছে। তো এই অবস্থায় এই যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো, এইগুলোর অর্থায়ন কিভাবে হবে? তো এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে অর্থায়ন কিভাবে হবে। তারা হয়তো তাদেরকে ইশতেহারে সব লেখা নাই, কিন্তু হয়তো তাদেরকে এটা ব্যাক ক্যালকুলেশন করে রেখেছেন তারা, কিংবা করবেন। তো তখন এই অর্থায়নের একটা ফ্রেমওয়ার্ক, যে কারণ এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হবে। এই যে যেমন ফ্যামিলি কার্ডের কথা বলি, যদি 50 লাখ পরিবারকে যদি 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, তাহলে বছরে লাগবে 15,000 কোটি টাকা। 4 কোটি লোককে দিলে 2,500 টাকা করে দিলে বছরে লাগবে 1,20,00,000 টাকা। তো এই টাকাগুলি কোথা থেকে আসবে? তো 1,20,000 কোটি টাকা, সেটা বলছি যে 1,20,000 কোটি টাকা 4 কোটি পরিবারকে দিলে, অর্থাৎ কিনা যেটা বলার চেষ্টা করছি যে এই যে বিশাল পরিমাণ টাকা, এবং আরো প্রতিশ্রুতি আছে, কর্মসংস্থান তারা সৃষ্টি করবেন। কিন্তু আমরা যদি দেখি যে বিনিয়োগের হার, ব্যক্তি খাতের বিনিয়োগের হার, সেটাও কিন্তু কমে আসছে। ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির তুলনায় এই 25 অর্থ বছরে 22.5%, যেটা আগের বছরের 24% কাছাকাছি ছিল। এই বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ একটা স্থবির অবস্থায় প্রায় 10 বছর থেকে ছিল, এটা এখন আরো কমে যাচ্ছে। তো এই পরিমাণ বিনিয়োগ দিয়ে তো আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি, যেটা কিনা $1 ট্রিলিয়ন ইকোনমি 2034-এর মধ্যে হতে হলে 9% হারে প্রবৃদ্ধি করতে হবে। তো এই কম বিনিয়োগ দিয়ে কিন্তু এটা হবে না, এবং এই বিনিয়োগ কম থাকলে কর্মসংস্থানও সৃষ্টি হবে না। সুতরাং বাস্তব প্রেক্ষিতে এখন ইশতেহার দেওয়া হয়েছে, কিন্তু মানুষকে আসলে নির্বাচনে যেই দলে জিতবে তাদেরকে কিন্তু একটা পরিষ্কার পথরেখা দিতে হবে, যে কত সালের মধ্যে কিভাবে তারা এটা বাস্তবায়ন করবে এবং এটার অর্থায়নটা কিভাবে জোগাড় হবে। তাহলেই কিন্তু তাদের একটা পথরেখার পাশাপাশি মানুষ পরবর্তীতে এইটা তাদের প্রতিশ্রুতির প্রেক্ষিতে নির্বাচিত সরকারকে
নির্বাচিত সরকারের প্রতিনিধিদেরকে তারা অ্যাকাউন্টেবল, একটা জবাবদিহিতার মাঝখানে আনতে পারবে। আদারওয়াইজ তো মানুষের সামনে আর কিছু থাকবে না। মোটা দাগে আমার এই অবজারভেশন, আরো অনেক খাত আছে, সেগুলো বিস্তারিত বলা যায়, কিন্তু এটাই হচ্ছে আমার মানে একটা সামারি, সারাংশ বলতে পারেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেসব প্রতিশ্রুতিগুলো দেয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেমন কেউ বলছে যে $2 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলবে, কেউ বলছে 1 ট্রিলিয়ন, সেগুলো আসলে খুবই বাস্তবসম্মত নয় আপনি বলতে চাচ্ছেন। দেখেন, এটা সম্ভব, কিন্তু খুব একটা যে বর্তমানে যে আমাদের অর্থনীতির অবস্থা রয়েছে সেইভাবে সম্ভব না। যেমন ধরেন, এত মানে এই বড় আকারের অর্থনীতি করতে হলে একটা তো হচ্ছে বিনিয়োগের কথা বলেছি, কিন্তু তার পাশাপাশি আরো কিন্তু আমাদের যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুশাসনের অভাব, তারপরে হচ্ছে যে অবকাঠামোগত অবস্থা, যেমন স্মুথ অবকাঠামো, পোর্ট ফেসিলিটি, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, এগুলো যে রয়েছে, এইগুলো থাকলে এইরকম এত ঊর্ধ্বগতিতে আসলে ক্রমান্বয়ে এটা করা সম্ভব না এক নাগারে। এটা আপনার যেমন ধরেন যে 2040 সালের মধ্যে যে $2 ট্রিলিয়ন যে অর্থনীতির কথা বলে, অর্থনৈতিক আকারের কথা বলেছেন, সেইটা করতে হলে কিন্তু আগামী 15 বছর ধরে 10% উপরে প্রবৃদ্ধি ধরে রাখতে হবে, এখানে কমানো যাবে না। তো এইরকম এত উচ্চ প্রবৃদ্ধির দেশ কোথায় আছে এক নাগারে? চীন খুব ভালো ডাবল ডিজিট ইকোনমিক গ্রোথও করেছে এক সময়, কিন্তু সেটা সাস্টেইন করতে এক নাগারে সাস্টেইন করা যায় না। এবং এটার যে প্রিকন্ডিশন, পূর্ব শর্তগুলো যেগুলো বললাম, সেই পূর্ব শর্তগুলো সেগুলো যদি না থাকে, অর্থাৎ কিনা স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ, প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানব সম্পদ, স্বচ্ছ প্রশাসন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এইগুলো যদি ঠিক না করি তাহলে কিন্তু এটা সম্ভব না। এবং আরো একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি তো আর শুধুমাত্র বাংলাদেশের ভিতরের উপরে নির্ভর করে না, বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিশ্ব অর্থনীতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের যে রপ্তানি, আমদানি, রেমিটেন্স, বৈদেশিক বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে আমাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সাথে জড়িত। কিন্তু তখন বিশ্ব অর্থনীতিতে যদি কোনো ধাক্কা আসে, সেটার ধাক্কা কিন্তু প্রতিঘাতটা আমাদের অর্থনীতিতেও আসে। এবং তারপরে আরো কিছু শক আছে, যেমন ধরেন প্রাকৃতিক দুর্যোগ থাকে, ঝড় ঝঞ্ঝা, ফ্লাড, বন্যা হয়, তারপরে এই যে কোভিড হয়ে গেল হঠাৎ, এরকম তো ধাক্কা আছে। তো আপনি 15 বছর ধরে 10% উপরে প্রবৃদ্ধি বাংলাদেশের মতো জায়গায়, এটা তো বাস্তবসম্মত না। আমরা আশা করি খুব ভালো। ঠিক তেমনি আপনার বিএনপির যে প্রতিশ্রুতি দিয়েছে যে 2034-এর মধ্যে যে প্রবৃদ্ধি তারা করবে, তারা $1 ট্রিলিয়ন অর্থনীতি, সেখানেও হিসাব করে দেখেছি যে আমাদের এখানে এটা অর্জন করতে হলে 9% জিডিপি প্রবৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। তো সেটার জন্য একই যুক্তি খাটে। এখানে একটু কম, যে 9%, তারা যে আমাদের যে প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা সেখানে কিন্তু 10%-এর উপরে করতে হবে। তো সুতরাং বাস্তবতার একটু আছে, বাস্তব থেকে দূরে আছে। এবং বর্তমানে অর্থনীতির যে অবস্থা রয়েছে, যে সংকটময় অবস্থা, সেই প্রেক্ষিতে এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, আমাদের যে কারিগরি দক্ষতা এবং সুশাসন সব মিলিয়ে, এবং বাইরের যে প্রতিঘাত, সবকিছু মিলিয়ে এখানে অনেক আসলে চ্যালেঞ্জ রয়েছে। আপনি যেটা বলছেন যে এই ধরনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জিং, তো সেক্ষেত্রে আসলে নির্বাচনী ইশতেহারে তাদের এই প্রতিশ্রুতিগুলো, তারা যদি এই দলগুলো যদি ক্ষমতা আসে, তখন যদি তারা এটা বাস্তবায়ন করতে না পারে, সেক্ষেত্রে কি মানে এই ধরনের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয়া হচ্ছে, এগুলো কি শুধু ভোট টানার জন্যই, নাকি এগুলো বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং? না, একটা বিষয় কি জানেন, যে নির্বাচনের আগে এই নির্বাচনী ইশতেহার দেওয়া হয়, কিন্তু একটা আমাদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে, এবং পৃথিবীর অনেক দেশই এই নির্বাচনী ইশতেহারটাকে ভিত্তি করে কিন্তু ভোটারদের ভোট সিদ্ধান্ত হয় না, তারা নেয় না। প্রথমত যে এই ইশতেহারগুলি এত দেরিতে দেওয়া হয়েছে, যে সেটা কিন্তু কয়জন এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে কিংবা পড়েছে সেটা কিন্তু না। তারা এটা ঘোষণা করেছে, তখন হয়তো কিছু লোক দেখেছেন, কিছু, কিন্তু তারা এটার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে এরকম জনগণ খুব কম। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আগেও দেখেছি যে ইশতেহারটা দেয়, সেই ইশতেহারটা নির্বাচনের পরে নির্বাচিত
দল তারা নিজেরাও সেই ইশতেহারটা আর দেখে না, ওইটাকে সামনে রাখে না তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য, মানুষও আর মনে রাখে না যে কি দিয়েছিল। এইটা একটা দেখা গেছে। এখন ওই জিনিসটা যদি পরিবর্তন হয় তখনই আসলে এই ইশতেহারের গুরুত্বটা বাড়বে এবং ইশতেহারের প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষের কাছে নির্বাচিত দলকে জবাবদিহিতা দিতে হবে। সেই সংস্কৃতিটা এখনো দাঁড়ায়নি। এটা আরেকটা বিষয়। তবে আমি যেটা মনে করি তারপরেও নির্বাচনী ইশতেহারের একটা গুরুত্ব রয়েছে এবং যে দল ক্ষমতায় আসে কিংবা আসবে তারা এই ইশতেহারকে একটা তাদের আদর্শগত ভিত্তি হিসাবে তারা এটা ব্যবহার করতে পারে। এইটার উপরে ভিত্তি করে সরকারের যে বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি হয়, খাতওয়ারি নীতিমালা কিংবা স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনাগুলি, সেইটা কিন্তু এই ইশতেহারের আলোকেই করার কথা। যেমন ধরেন আমাদের যে বাজেট হয় প্রতি বছর, এই বাজেটের জন্য বিভিন্ন কোন খাতে কত খরচ দেওয়া রাখা হবে, বাজেট রাখা হবে, সেটা একটা দল কিভাবে, নির্বাচিত সরকার কিভাবে করবে। তারা যদি তাদের ওই ইশতেহারের ঘোষিত পরিকল্পনা এবং প্রতিশ্রুতির মাধ্যমে দেখে তাহলেই কিন্তু তাদের ওইখানে বরাদ্দটাও ওইভাবে হওয়া উচিত। যেমন ধরেন আমরা বলি শিক্ষা স্বাস্থ্য খাতে এত কম বরাদ্দ, সরকারগুলি কিন্তু দিচ্ছিল না, বছরের পর বছর দিচ্ছে না। এখনো আমাদের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র 2%, স্বাস্থ্য খাতে জিডিপির 0.75% এই অর্থ বছরে। এখন বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বলেছে যে তারা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দুটাতেই কিন্তু আগামী 5 বছরের মধ্যে 5%, জিডিপির 5% উন্নত করবে। তো সেটা করতে হলে যখন তারা ক্ষমতায় আসবে, সে কিংবা জামাতও বলেছে যে তারা শিক্ষা খাতে 6% বাড়াবে জিডিপি, স্বাস্থ্য খাতে বর্তমানে যা আছে ট্রিপল করবে। তো তখন যেই দলই ক্ষমতায় আসুক তখন যদি তারা একটা বাজেট করতে বসে তখন তো তাদের দেখতে হবে যে মেলাতে হবে যে আমি নির্বাচনী ইশতেহারে কি প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটা যদি আমার প্রতি বছর করে করে 5 বছরে সেটা পূরণ করতে হয় আমাকে কত টাকা বরাদ্দ করতে হবে। এগুলো কিন্তু একটা গাইডলাইন হিসাবে থাকা উচিত এবং তাহলেই কিন্তু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারবে। কিন্তু সেটা আমি যেটা বলেছি যে তারা ভুলে যায়। কিন্তু এটা যদি না পূরণ করতে পারে এত প্রতিশ্রুতি দেওয়ার পরে তখন তাদের একটা ক্রেডিবিলিটি, আস্থার জায়গাটা তো কমে যায়। তখন আর মানুষ সেই প্রতিশ্রুতিটাকে আর বিশ্বাস করবে না। সেই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, ভালো ভালো কথা থাকবে কিন্তু এত বেশি ভালো ভালো কথার কোনো প্রয়োজন নাই। যেটা প্রয়োজন, যেটা বাস্তবসম্মত এবং বর্তমানের প্রেক্ষিতে সেটা দিয়েই মানুষকে একটু একটু করে আশার আলো দেখার এবং করে দেখিয়ে সেটাই হবে কিন্তু তাদের মানে আস্থা অর্জনের জায়গা, যে এত দিয়েছিল এবং তারা 5 বছর পরে সেটুকু করতে পেরেছে। সেটাই একটা বিষয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর অর্থনৈতিক বিশ্লেষণ নির্বাচনী ইশতেহার নিয়ে। তো আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।